সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিলের রায় আজ স্পষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর প্রক্রিয়া। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, ফের বললেন সিএসি। ভোটে মানুষের আস্থা ফেরাতে দলগুলোর সহায়তা কামনা। কর্মী নিয়োগে মালয়েশিয়ার দেওয়া কয়েকটি শর্তে বাংলাদেশের আপত্তি জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। শর্ত শিথিল সহ সিন্ডিকেট বন্ধের আহ্বান। এবং জনবল ও অবকাঠামো সংকটে বিঘ্নিত সাতক্ষীরা জেলা জজ আদালতের কার্যক্রম। মামলা জটে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এই সংশোধনী বাতিল করে 14 বছর আগে রায় দেন আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং এ সংক্রান্ত আবেদনের ওপর আজ রায় দেবেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগে রায় ঘোষণা করা হবে। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যরা 1999 সালে একটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2004 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকে। পরে 2005 সালে আপিল করে রিটের আবেদনকারী পক্ষ আপিল মঞ্জুর করে 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন আপিল বিভাগ। ভোটের ওপর জনগণের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে পাশে চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বুধবার সকালে রাজনৈতিক দলের সঙ্গে চতুর্থ দিনের সংলাপের শুরুতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় ভোট কেন্দ্রে সেনা সদস্য বাড়ানোর পাশাপাশি প্রশাসনে বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রিপোর্ট। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের চতুর্থ দিনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 13টি দল অংশ নেয়। সংলাপে সেনা মোতায়েন, আচরণবিধি নিয়ে কথা বলে দলগুলো। এই নির্বাচন আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোন রিটার্নিং অফিসার, কোন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দেশ একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। শতভাগ লটারির ভিত্তিতে নিয়োগ বদলি করতে হবে। ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইওনো, এরপরে ওসি। প্রিন্সিপালটা সুন্দর, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটার কোনো আউটলাইন এখানে নাই। Would you have a social media monitoring cell যারা এটা তদারকি করবেন যে কারা করছে? সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে মুখটা দেখে চেনা যাবে আপনি কে। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে সব ধরনের অপপ্রচার ঠেকাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে কমিশন। আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? ডেফিনেটলি নট। আমাদের যতগুলো সক্ষমতা আছে সেগুলো তো কাজে লাগাবোই। প্রথমত হচ্ছে যে আমাদেরকে ভালো ইনফরমেশন দ্বারা খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে। এটা হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি, আমরাও এটা অ্যাডপ্ট করতে যাচ্ছি। ভোটারদের কেন্দ্রমুখী করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। আচরণবিধির বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লিখিত পরামর্শও চান সিইসি। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে হলেও এটি একমাত্র লক্ষ্য নয়, বরং দেশকে গণতন্ত্রে ফেরানোটাই এখন প্রধান চ্যালেঞ্জ। বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একটি মহল সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা সেটা খতিয়ে দেখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করে বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার। এতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান অনুষ্ঠানের আলোচকরা। জনতার গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ভূমিকা ছিল, পাশাপাশি যুবদল প্রত্যেকটি ফ্রন্টে একদম মূল ফ্রন্টে কিন্তু আমরা ছিলাম রাস্তায়। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে। আর রাজনৈতিক নেতারা বলেন এই মুহূর্তে জাতীয় নির্বাচন আয়োজনকেই সবার আগে গুরুত্ব দিতে হবে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে, সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাবো। এই দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছে। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গণতন্ত্রের বাস্তব চর্চার অভাবকে দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের প্রধান কারণ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে ভিন্নমতকে অনেকেই সহ্য করতে পারছে না। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা। এদিকে শেখ হাসিনার রায় অন্যদিকে মবক্রেসি হয়েছে এমন মন্তব্য করে এই বিষয়টি রায়কে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা কিনা এমন প্রশ্ন করেন তিনি। এদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মবক্রেসি ভায়োলেন্স চলছে। ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধ করে। একটি মহল সচেতনভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। 1965 সালের 20 নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন। এবছর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের উৎসব পালন না করতে ঢাকা সহ দেশব্যাপী বিএনপির সকল নেতাকর্মীদের দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে রায় কার্যকর করা হয়েছে বলে জানালেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় হাসিনা কামালের রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়ার সমালোচনা করেন তিনি। এদিকে বহুল আলোচিত আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার বিচার আগামী 15 ডিসেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলেও আশা জানান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। ৭১-এর মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার সরকার। এবার সেই আদালতেই হলো তার বিচার। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসিনা কামালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হয়েছে বলে দাবি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করে, তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘের উদ্বেগের নিন্দাও জানান তিনি। এই 2010 সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত। এইটার নতুন সরকার এটা প্রবর্তন করে নাই। কাজে এর দায়িত্ব এই সরকারের নয়, এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে।
এদিকে গত বছরের ৫ আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ জনকে পোড়ানোর মামলার বিচার আগামী মধ্য ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান মিজানুল ইসলাম। আসামি যে ব্যক্তি এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে একটা হচ্ছে ফিউজিটিভ ফ্রম ল, যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না। এদিন ট্রাইব্যুনাল ১-এ চাঙ্কারপুলে ৬ হত্যা মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হয়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে দেশটির দেওয়া শর্ত শিথিল করতে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইএলওর কান্ট্রি ডিরেক্টর সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে, আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে। আমরা সেটা চাই না, আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবাধিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলো বিবেচনা করবে। সাতক্ষীরা জেলা জজ আদালতের জনবল ও অবকাঠামো সংকটে বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা, ফলে ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থী মানুষের, বাড়ছে মামলা জট। সংশ্লিষ্ট দফতর এসব সমস্যার সমাধানে আশু ব্যবস্থা গ্রহণ না করলে দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে মনে করছেন বিচার প্রার্থীরা। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিলের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাতক্ষীরা জেলা জজ আদালতের অধীন অন্যান্য আদালতগুলোতে বিচারাধীন মামলা রয়েছে প্রায় ৫৮,০০০। এর মধ্যে সিভিল মামলা ৪৩,৮০৯টি এবং ক্রিমিনাল মামলা রয়েছে ১৩,২৯৭টি। এসব মামলার বিচার কাজ পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ের ১৭টি আদালতের কার্যক্রম বর্তমানে চলমান আছে। সম্প্রতি আরও ১৬টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে, কিন্তু এজলাস ও দপ্তরের সংকটে মামলা জট বেড়ে যাওয়া সহ ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। তাই দ্রুত বিচারের লক্ষ্যে দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক বৃদ্ধি সহ অবকাঠামো উন্নয়নের দাবি জানান সেবা প্রার্থীরা। আমি অনেক বছর হাঁটাহাঁটি করছি, আমি দ্রুত বিচার পাচ্ছি না। নথি হারিয়ে গেছে, কতদিন উঠবে এখন সে নথি পাওয়া যাচ্ছে না। দ্রুত যাতে আমাদের দেশ নিষ্পত্তি আমরা এই বয়সে যেন ভালো থাকতে পারি, এই আমরা আশা করি। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, জোর দাবি জানাচ্ছি বিচারক বৃদ্ধি করার জন্য, কোর্ট বাড়ানোর জন্য, যাতে করে মানুষ দ্রুত বিচার পায়। আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবলের পাশাপাশি অবকাঠামোগত সংকট দ্রুত নিরসন করার দাবি আইনজীবীদের। সাতক্ষীরা জেলাতে সিভিল এবং ক্রিমিনাল মিলে প্রায় ৬০,০০০ মামলায় আমরা জড়িত। এখানের এই জনপদের মানুষ এই প্রতিদিন সকালবেলা উঠে এই মামলা নিয়ে সাতক্ষীরা কোর্টে হাজিরা দিতে দিতে তারা ক্লান্ত। যেন অতি দ্রুত সাতক্ষীরায় অবকাঠামোগত উন্নয়ন এবং জনবলের যে সমস্যা আছে, ঘাটতি আছে, সেটা পূরণ করেন। আমাদের এখানে সেই ধরনের অবকাঠামো নেই, এখানে কোনো স্টাফ নাই, আমাদের এখনো কোনো সবকিছু অগোছালো। কোর্টগুলোর জায়গা দেওয়ার মতন আমাদের অবকাঠামো ছিল না, সবসময় আমরা বিচারক শূন্যতায় ভুগেছি। জনবল ও অবকাঠামোগত সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো হয়েছে বলে জানালেন এই সরকারি কৌশলী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করছি যে যাতে এই সাতক্ষীরায় জনবল, জজশিপের যে আদালতগুলো আছে, জনবল এবং অবকাঠামোর দ্রুততার সহিত যাতে এই জনবল নিয়োগ হয়, সেই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদস্য। প্রতিদিন শত শত মানুষ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সহ অন্যান্য আদালতে যাতায়াত করেন বিচারিক সেবা প্রাপ্তির প্রত্যাশায়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে 2 দিন ব্যাপী হরতাল কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপন করা কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে এই হরতাল পালন করছেন তারা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে জরুরি সেবা ছাড়া রাঙ্গামাটি শহরের সব রকম দোকানপাট ও যানবাহন বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য জানানো হয়। এছাড়া মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৮৮ জন এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৮৭,৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুরে জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ৫০ জন উপকারভোগীর মোবাইল নাম্বার পরিবর্তন করে ইউপি সদস্য তার নিকট আত্মীয়ের মোবাইল নম্বর দিয়ে ভাতার টাকা উত্তোলন করেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মানজারুল ইসলাম খোকনের। প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। প্রায় ৫০ জন দুস্থ, অসহায়, গরিব ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদাহ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এবং মাতৃত্বকালীন ভাতা ও গরিব পরিবারের জন্য সরকারি ঘর করে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ আদায় সহ ভাতার টাকা মোবাইল নম্বর পরিবর্তন করে আত্মসাৎ করেছে। ভাতাভোগীরা দুই একবার ভাতার টাকা পাওয়ার পরে জনপ্রতিনিধি ভাতাভোগীদের মোবাইল নাম্বার পরিবর্তন করে আত্মীয়দের মোবাইল নাম্বার দিয়ে সেসব টাকা উত্তোলন করেছে। ভাতার কার্ড দেওয়ার নামেও করেন কার্ড বাণিজ্য। আমজাদ মেম্বারকে আমি প্রতিবন্ধীর জন্য ২০০০ টাকা দিয়েছিলাম আজ থেকে ১.৫ বছর আগে। পাওয়ার পরে মনে করেন আমি ৩বার পাইছি, পাওয়ার পরে আর পাইনি। আমজাদ মেম্বারকে দিয়েছিল ঘরের জন্য ২০০০ টাকা, দেয়নি। ২বার পাইছি, তারপরে আর হলো ৩বার টাকা পাইনি। কার্ড করার জন্য ১৫০০ টাকা দিয়েছি আমি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। ৬,০০০ টাকা দিয়ে ১.৫ বছর আগে, কিন্তু আমার সেই কার্ড হয়নি এবং আমার টাকাটাও পাইনি। একটা নাম্বার উপজেলা সমাজসেবাতে দিল যে এই নাম্বারে টাকা যায়, সেই নাম্বারটায় টাকা যায় ট্রাই করে দেখছি আমজাদ মেম্বারের শ্বশুরের নামে। ১০ জন ভাতাভোগীর টাকা ৯/৬-এর কথা স্বীকার করেন তিনি। হ্যাঁ, অভিযোগ নিয়ে আসবে, অনেকে হয়তো পাইনি, তারাও আসবে। জি, আমি তো অস্বীকার করছি। তো আমাকে বাসে বুঝি আমি একটা অন্যায় খেয়েছি, সুধার কসম করে বসি ১০-এর উপর আমি যাইনি। ধর্মদহ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে ভাতাভোগীদের টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অভিযোগ পেয়েছি, এখন অবশ্যই মেম্বারের বিরুদ্ধে যদি তদন্ত করে সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। জয়পুরহাটে গ্রামীণ সড়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একাংশ। মানিকগঞ্জ ১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ওমর ফারুক নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রাঙ্গামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক নাজমা আশরাফি। টাঙ্গাইলে ২ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৩১ গ্রামবাসী নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দেশটির মধ্য সেগু অঞ্চলের ২টি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করে। এর আগে ২ অক্টোবর প্রথম হামলা করে দেশটির কামনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়ার সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব আব্রাহাম চুক্তির অংশ হতে চায়, তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বিষয়ে আলোচনা করতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা বন্ধে আলাদাভাবে রসদ বরাদ্দ এবং অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের সরকার। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো, নির্বাচন কমিশনের সংলাপ। কার্যক্রম নিষিদ্ধ, নেতৃত্ব পলাতক, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে? দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো। ১৭তম টেস্ট শতকে রাঙানোর দ্বার প্রান্তে মুশফিক। সমকাল শিরোনাম করেছে, একদিনের সংসদ ও গণভোটের কর্মপরিকল্পনা চায় দলগুলো। মধুর অপেক্ষায় মুশফিক। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা, ইসিতে পাল্টাপাল্টি দলগুলোর, নতজানু নয়, শক্ত নির্বাচন কমিশন চায় বিএনপি, তফসিলের পর মাঠ প্রশাসনের রদবদল চায় জামায়াত, আচরণবিধি বাস্তবায়নে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। যুগান্তর শিরোনাম করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী পুনর্মূল্যায়নের চিন্তা। শান্তিপূর্ণ নির্বাচনে সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন বলছে প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার, ইসি টক্স, বিএনপি ওয়ান্টস আরোস ফ্রম কমিশন, নট দ্য অ্যাডমিন। ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে, চাইল্ড ম্যারেজ স্টিল এ ব্লিক শ্যাডো অন বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিলের রায় আজ। স্পষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর প্রক্রিয়া। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, ফের বললেন সিইসি। ভোটে মানুষের আস্থা ফেরাতে দলগুলোর সহায়তা কামনা। কর্মী নিয়োগে মালয়েশিয়ার দেওয়া কয়েকটি শর্তে বাংলাদেশের আপত্তি জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। শর্ত শিথিল সহ সিন্ডিকেট বন্ধের আহ্বান। এবং জনবল ও অবকাঠামো সংকটে বিঘ্নিত সাতক্ষীরা জেলা জজ আদালতের কার্যক্রম, মামলা জটে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।